This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার। তার অস্তিত্ব আছে, কিন্তু সে আড়ালে আছে। আজ মিললেও নাগাল পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার, তাই না? মেঘনাদের কথা মনে পড়ে যাচ্ছে, তার কথাই বলছি। পেহেলগাঁওয়ের কাপুরুষরা নাম ধর্ম জেনে ঝাঁঝরা করে দিল 3 বাঙালি সহ 28 জনকে। পরপর চেকপোস্ট, বিরাট বিরাট সিকিউরিটি গেট টপকে একেবারে উধাও হয়ে গেল। কিন্তু না, শনাক্ত করে ফেলেছি আমরা জঙ্গিরা কোথায় লুকিয়ে, কি তাদের গতিবিধি, সব ভারতের নখদর্পণে। আজ তাহলে আমাদের নজরে কোনগুলো থাকছে দেখুন। পাকিস্তানকে মুখের ওপর জবাব দিতে কি দেখলাম দিনভর। বৈশারণে বাহিনীর জোর তৎপরতা, সেনা পুলিশে ছেয়ে গেছে উপত্যকা। চারিদিকে ছোটাছুটি চলছে, দৌড়াদৌড়ি চলছে। ভ্যালিতে ঢুকলো এবং উধাও হয়ে গেল কিভাবে, এই প্রশ্ন সব থেকে বেশি করে আসছে। আরো কিছু তথ্য দেখবো আপনাদের। কোন অ্যাপ ব্যবহার করেছিল জঙ্গিরা, কেন এই অ্যাপ ব্যবহার করা হয়েছিল, সব বলবো আজকের স্পেশাল 9-এ। দুর্গম এলাকায় একমাত্র গ্রাউন্ড রিপোর্টিং TV9 বাংলার আজকের স্পেশাল ভয়ঙ্কর ভূস্বর্গ। আমাদের পাশের রাজ্য বিহারে এসেছিলেন প্রধানমন্ত্রী। দুপুরে মধুবনীতে নরেন্দ্র মোদীর হুঙ্কার, তার 1 ঘন্টার মধ্যে জঙ্গিদের একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হবে তিনি বললেন। আর তার মধ্যেই প্রত্যাঘাত শুরু। শুনুন বক্তব্য। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। আর প্রধানমন্ত্রীর এই হুঙ্কারের পরেই অ্যাকশন শুরু। প্রধানমন্ত্রী মুখ খুলতে না খুলতেই আইনে সুরাত থেকে শব্দ ব্রহ্ম, মিসাইল ফায়ার। আরব সাগর থেকে পাক নৌসেনার মহড়া। বালাকোটের সময় আকাশপথে পাকিস্তানকে সুদে আসলে বুঝিয়ে দিয়েছিল ভারত। আর এবার তাই জলপথ দিয়ে শুধু কি জলপথে হুঙ্কার, তুমুল তোড়জোড় বৈশারণ ভ্যালিতে। বৈশারণের হত্যাকারীদের কি খোঁজ পাওয়া গেল, সেরকম কিন্তু একটা জোরালো ইঙ্গিত মিলছে। কারণ আমরা বৈশারণে পৌঁছানোর পরেই দেখলাম বৈশারণের বিভিন্ন রাস্তা দিয়ে সিআরপিএফ, সেনা এবং কাশ্মীর পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা আধিকারিকরা এবং তাদের জওয়ানরা এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা একদিকে অপারেশন চালাচ্ছেন এবং তাদের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, পাহাড়ের অন্য দিকে অর্থাৎ বৈশারণের মিডোজ যেটা, সেই মাঠের অন্য দিক থেকে সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর তল্লাশি চলছে এবং তাদের কাছে বেশ কিছু স্পেসিফিক ইনপুট রয়েছে বলে মনে করা হচ্ছে যে এই চত্বরেই কোথাও এই 4 হত্যাকারী তারা কিন্তু কোথাও লুকিয়ে রয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে সেই খোঁজটাই চালানো হচ্ছে। এবং আজকে সারা দিনের এই অপারেশনে সাকসেসফুল কিছু হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত সিআরপিএফের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে সেরকমই একটা ইঙ্গিত কিন্তু জোরালো হচ্ছে এবং সেখান থেকেই জানা যাবে যদি এই অপারেশন সাকসেসফুল হয় তাহলে এই হত্যাকারীদের পেছনে কারা ছিল আর কি পরিকল্পনা ছিল, এই গোটা যে রহস্য সেটা কিন্তু জানা যেতে পারে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, পেহেলগাঁও।
কত ধানে কত চাল হয় এবার বুঝতে পারছে পাকিস্তান। আর কাপুরুষরা চক্রব্যূহে বন্দী হলো বলে ভারতে ঢুকে পড়ে কিভাবে তারা হামলা চালালো তোলপাড় ফেলে দেওয়া একটা তথ্য দেব আপনাদের। গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে আরো একটা ব্রেক থ্রু। কোন পথে জঙ্গিরা মেঘনাদ মানে তাদের অবস্থান বোঝা গেলেও হদিশ মিলল না। তার পিছনে লুকিয়ে একটা অ্যাপ্লিকেশন, কি সেটা চলুন বিগ ওয়ালে আপনাদের একটুখানি দেখাই আড়ালে কিভাবে অপারেশনটা চালালো তারা। শুনুন, জঙ্গিরা মেঘনাদ কখন বলছি অ্যালপাইন কোয়েস্ট অ্যাপ এই মুহূর্তে সব থেকে বড় ব্রেক থ্রু দিচ্ছি আমরা। অ্যালপাইন কোয়েস্ট অ্যাপ অফলাইন লোকেশন অ্যাপ তৈরি অস্ট্রেলীয় সংস্থার, এবং এরপর হচ্ছে বনে পাহাড়ে গেলে ব্যবহার করেন ট্রেকাররা। এই অ্যাপ বনে পাহাড়ে গেলে ব্যবহার করেন ট্রেকাররা। ISI এর বুদ্ধিতে অ্যাপের অফলাইন ভার্সন ব্যবহার করে জঙ্গিরা। আগে থেকে জানা কোনো রুট সেফ রাখা যায় এই অ্যাপের মাধ্যমে, এবং এই অ্যাপের দৌলতে পুলিশ সেনার গতিবিধি ব্যারিকেডের তথ্য সবকিছু কয়েক মাস আগে রাজৌরি পুঞ্জ হামলার সময় এই অ্যাপ ব্যবহার করা হয়েছিল। তাহলে বুঝতে পারছেন নাশকতামূলক কার্যকলাপ আটকাতে বছর খানেক আগে জম্মু কাশ্মীরে 14টি মোবাইল মেসেজিং নিষিদ্ধ করে কেন্দ্র, যার মধ্যে আছে কোনিয়ন, IMO, সেকেন্ড লাইনের মতো অ্যাপ। কিভাবে তারা এই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করে গ্রাউন্ড জিরো থেকে এই এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। একটা দিক থেকে মনে করা হচ্ছে যে এই যে অ্যালপাইন কোয়েস্ট যে এনক্রিপ্টেড অ্যাপ, সেই অ্যাপটি তারা ব্যবহার করে নিয়ে তারা যোগাযোগ করেছে, তারা নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছে। কেন এই যোগাযোগের প্রসঙ্গটা আসছে তার কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যে মূল যে বৈশারণ ভ্যালি, অর্থাৎ আমরা ঠিক বৈশারণ ভ্যালিতে ঢোকার যে আগের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি। এই রাস্তাটাতে কিন্তু যে সময় ঘটনা ঘটে মানুষের ভিড় ছিল, এবং শুধু মানুষের ভিড় নয়, এখন যে রাস্তা সম্পূর্ণভাবে ফাঁকা সেই সময়তে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় মানুষ তারা এখানে ছিলেন, যাদের ব্যবসা আছে, যারা এই জায়গাতে ঘোড়া চালান, যাদের এই জায়গাতে ছোট ছোট দোকান রয়েছে, তারাও পর্যন্ত ছিলেন। 20 মিনিট ধরে তারা অপারেশন চালিয়ে জন্য মনে হলো না যে কোনো সময় পুলিশ বা সেনাবাহিনী চলে আসতে পারে। তার কারণ কোনো একটি জায়গা থেকে নজর রাখা হচ্ছিল সেনাবাহিনী এবং পুলিশের মুভমেন্টের ওপরে, এবং সেই খবর তাদের কাছে দেওয়া হচ্ছিল, যে কারণের জন্য তারা নিশ্চিন্তেই অপারেশন চালাতে পেরেছেন। এবং এই যোগাযোগটা রাখতে গেলে পরে সুনির্দিষ্ট কোনো একটি অ্যাপ ব্যবহার করতেই হবে, কারণ যদি তারা এমনি নর্মাল হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো যে আমাদের হাতে যে সমস্ত অ্যাপগুলি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যদি তারা যোগাযোগ করতেন, এতক্ষণে সিকিউরিটি ফোর্সের কাছে সেই যাবতীয় তথ্য চলে আসতো। কিন্তু সেই ধরনের কোনো তথ্য যেহেতু আসছে না, সেই কারণে মনে করা হচ্ছে যে অ্যালপাইন এনক্রিপ্টেড অ্যাপ তারা হয় ব্যবহার করেছেন, না হলে হিউম্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের নজর এড়াতে প্রতি মুহূর্তে কৌশল বদলাচ্ছে সন্ত্রাসবাদীরা, যাতে কোনোভাবে ধরা না পড়ে যায় তারা। তার জন্য ফোন পর্যন্ত তারা ব্যবহার করছে না। এখানেই শেষ নয়, ডেরা বদলাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিদের মোডাস অপারেন্ডি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তারা কোনো রকম ফোন, কোনো রকম গ্যাজেট তারা ব্যবহার করছেন না। কোনো একটি জায়গাতে তারা সুনির্দিষ্ট কয়েক ঘন্টার বেশি তারা থাকছেন না। গত কয়েক মাস ধরেই এই ট্রেন্ড দেখা যাচ্ছে, তারা পায়ে হেঁটে চলাচল করছে। এর ফলে যেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় তাদের মুভমেন্ট সম্পর্কে কোনো খবর আসে, যখন সেনাবাহিনী সেই জায়গায় মুভ করছে, সঙ্গে সঙ্গে তারা আরও কিছুটা এগিয়ে যাচ্ছে। অনন্তনাগ ডিস্ট্রিক্ট এই জায়গার উপরে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নজর ছিল, কারণ যেহেতু এখান দিয়েই কয়েকদিনের মধ্যে এখান দিয়েই অমরনাথ যাত্রা শুরু হবে, কিন্তু এই অনন্তনাগে কোনো রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটির বিন্দু মাত্র কোনো চিহ্ন ছিল না। যারা এখানে একটা সময় টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের দিকে নজর রাখা হয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ ছিল। কিন্তু পাকিস্তান থেকে 3 জন জঙ্গি তারা ঢুকেছেন, এবং যে জঙ্গল ঘেরা এলাকায় আমরা দেখাচ্ছি, সেই জঙ্গল ঘেরা এলাকার মধ্যে তারা সম্পূর্ণভাবে গা ঢাকা দিয়েছিলেন। ক্রমশ সিকিউরিটি এজেন্সির কাছে এটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে যে পার্টিকুলার কোন দিকে অপারেশন চলবে, এবং সেই কারণের জন্যই সেনাবাহিনী ছোট ছোট গ্রুপ তারা ভাগ করে নিয়ে বিভিন্ন পাহাড়ি এবং বিশেষত জঙ্গল ঘেরা এলাকাগুলোতে তারা তল্লাশি চালাচ্ছে। এটা গেল জঙ্গিদের ছক বদলের কথা। এবার বৈশারণ ভ্যালি থেকে দেখাবো কিভাবে দুর্গম পথ দিয়ে ঢুকেছিল এই কাপুরুষরা। কোন পথে চলে এই অপারেশন, যে পথে ঢোকে জঙ্গিরা, সেই পথেই শুধুমাত্র আমরা TV9 বাংলা।
পেহেলগাঁও থেকে প্রায় 6 কিলোমিটার ওপরে বৈশারণ উপত্যকা, যেখানে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর সেই পথে বাংলার প্রথম চ্যানেল হিসেবে TV9 বাংলা আমরা এগিয়ে চলেছি। মারাত্মক রাস্তা, কারণ এই রাস্তায় কোনো ধরনের যানবাহন চলে না। এখানে হয় খচ্চর বা পনিতে চেপে যেতে হয়, নয়তো হেঁটে উঠতে হয়। এবং এই যে রাস্তা যথেষ্ট দুর্গম রাস্তা, একটা নালা নেমে গেছে পাহাড়ের ওপর থেকে, সেই নালার পথ ধরেই কিন্তু মূলত এই খচ্চর বা ঘোড়াগুলো যাতায়াত করে। এবং অত্যন্ত বন্ধুর এই রাস্তা লিডার নদীতে যে ঝর্ণাগুলো মিশছে সেরকমই একটি ঝর্ণার পাশ বরাবর উঠে যাচ্ছে। এবং সেই দুর্গম রাস্তার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। নিচে যেখানে CRPF-এর 116 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প রয়েছে, সেখান থেকে এই রাস্তা শুরু হচ্ছে এবং প্রায় 6 কিলোমিটার ওপরে টেবিলের ওপরে যেমন সমতল একটা উপত্যকা হয়, টেবিল টপ যে ভ্যালি, ঠিক সেই রকমই বৈশারণ উপত্যকা। এবং গোটা চারপাশ পাইন দেবদারু গাছে ভরা। এই বন্ধুর উপত্যকা, বন্ধুর রাস্তা ধরে এই পাথর এবং নদী যে নালা, তার মধ্যে দিয়েই আমরা উঠছি সেই ভ্যালির দিকে, যেখানে সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কি দুর্গম পথ বুঝতে পারলেন? কেউ যেখানে পৌঁছতে পারে না, সেখানে শুধুমাত্র TV9 বাংলা পৌঁছে যায়। মিনি সুইজারল্যান্ড মানে বৈশারণ ভ্যালিতে পৌঁছানোর পথ অত্যন্ত কঠিন হলেও সেখানে পৌঁছলে সত্যি স্বর্গীয় অনুভূতি। অল্প স্বল্প খাবারও মেলে সেখানে। আর সেই এলাকার যাতে নাশকতার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার না করতে পারে জঙ্গিরা, তার জন্য বিশেষ ব্যবস্থা করেন স্থানীয় ব্যবসায়ীরা। তারপরেও এইরকম একটা ঘটনা ঘটে গেল। ये आप देख सकते हैं 22 रन के इलाके में हम मौजूद है, जहां पर आप देख सकते हैं गैस सिलेंडर से बड़ी तादाद में यहाँ फेंक दिए गए हैं। उसके बाद क्योंकि जिस तरह यहाँ पर अंधाधुंध फायरिंग आतंकियों की तरफ से की गई, उसके चलते प्रिकॉशनरी यहाँ पर इन गैस सिलेंडर्स को फेंक दिया गया है ताकि इनका ब्लास्ट ना हो। ये TV9 बात आपको सटीक तस्वीरें करीबन 12 किलोमीटर ट्रैकिंग के बाद और 35 किलोमीटर गाड़ी से ट्रैवल करते हुए पहलगाम के पूरे इलाके से होते हुए यहाँ तक पहुँची हैं। कठिन रास्ते और ऊंची पहाड़ियाँ, घने जंगल, और आप देख सकते हैं हम अब 22 रन जो स्पॉट है एक्चुअल, उसकी ओर पहुँच रहे हैं। ये देख सकते हैं कितने कठिन टेरेन। স্তরে স্তরে নিরাপত্তা। কোথায় গন্ডগোল তাহলে? কোন পথে জঙ্গিরা ঢুকলো এই বৈশারণ ভ্যালিতে? জঙ্গিরা যাতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে নাশকতা চালাতে না পারে, তার জন্য স্থানীয় ব্যবসায়ীরা বুদ্ধি করে সিলিন্ডারগুলো জঙ্গলের দিকে ফেলে দেন। এ তো গেল স্থানীয়দের কথা। আর যেখানে হত্যালীলা চলল সেখানে তো কয়েক হাত অন্তর নিরাপত্তা রক্ষী। 4টে গেট রয়েছে, মানে প্রথম যদি CRPF থাকে তার কয়েকশো মিটার দূরে ঘাঁটি, তারপর আবার কাশ্মীর পুলিশের ক্যাম্প। আর এসব পেরিয়ে আপনি যখন বৈশারণ ভ্যালিতে পৌঁছবেন সেখানে তো বিরাট বেড়া, এত নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে ঢুকে পড়লো এই জঙ্গিরা, এই কাপুরুষরা, সেটাই তো ভাবাচ্ছে তদন্তকারীদের। বৈশারণ মিডো, এই গোটা এলাকাটা পাহাড়ের ওপরে যে একদম টেবিলের মতো একটা চ্যাপ্টা, একটা সমতল জায়গা রয়েছে, সেই সমতল জায়গা গোটাটাই কিন্তু এই রকম কাঁটাতারের তার দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। দূরে যে অংশটা রয়েছে, দূরে জঙ্গল এবং তার ওপারেই রয়েছে পাহাড় চূড়া রয়েছে, সেখানে বরফে মোড়া পাহাড় চূড়া, এবং এই চারপাশে জঙ্গলের মধ্যে এই টেবিল টপ যে মিডোটা, সেই মিডোটাই কিন্তু পর্যটকদের সব থেকে বড় যে আকর্ষণের জায়গা। এবং এখানে দাঁড়িয়েই প্রশ্নটা, পুরো জায়গাটা ঘেরা ছিল, তাহলে এটা ধরে নিতেই হয় যে হত্যাকারীরা ঢুকেছিল তারা কিন্তু মেন গেট দিয়েই ঢুকেছিল, কারণ পরপর দুটো গেট পেরিয়ে এই মিডোর মধ্যে ঢুকতে হয় এবং মিডোর ভেতরে ঢুকে পর্যটকদের পরিচয় জেনে তারপর তারা বেছে বেছে এই হত্যালীলা সংগঠিত করেছে। এবং এত দূর পর্যন্ত তারা গোটা এলাকা পেরিয়ে এই ঘেরা জায়গার মধ্যে ঢুকলো কি করে, সেটাই এখন কিন্তু সবথেকে বড় প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মিডোর ঠিক উল্টো দিকের যে অংশ, সেখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়েই এই হত্যাকারীরা তারা পালিয়ে গিয়েছিল। অর্থাৎ তারা যে আটঘাট বেঁধে এসেছিল, কোথা দিয়ে তারা পালাবে সেটা জানতো, কারণ গোটা এলাকায় যে সিকিউরিটি ফোর্স রয়েছে, প্রহরা রয়েছে, সেটা তারা জানতো, এবং সেখানে কোনোভাবে যাতে বাধা না পায় সেই কারণেই এই মিডোর পেছন দিকের জঙ্গলে তারা পালিয়ে গেছে।
তার মানে বুঝতে পারলেন কিভাবে অপরাধ সংগঠিত করা হয়েছিল, কিভাবে এই হত্যা লীলা চালানো হয়েছিল, কোন পথে এরা এসেছিল, কিভাবে এরা এলো, নিরাপত্তার এই যে গাফিলতি তার দায় কার? এরকম যখন প্রশ্নের উত্তর আমরা খুঁজছি, ঠিক সেই সময় আমরা আরো খবর পাচ্ছি। এই মুহূর্তে সবার শেষ যে আপডেট পাচ্ছি আমরা, সীমান্তে পাকিস্তানের বেয়াদবি, ভারতীয় জওয়ানকে আটক পাক সেনার। পাঞ্জাব সীমান্ত থেকে বিএসএফ জওয়ানকে আটক করলো পাক সেনা। জওয়ানের মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং বিএসএফ এবং পাক সেনার, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ফের পাকিস্তানের বেয়াদবি, আবারও পাকিস্তানের বেয়াদবি, এবং তারা পাকিস্তানের বেয়াদবিটা কেন বলছি, ভারতীয় জওয়ানকে আটক পাক সেনার। পাঞ্জাব সীমান্ত থেকে বিএসএফ জওয়ান এবং বাঙালি বিএসএফ জওয়ান, এখন এই মুহূর্তে আমরা সেই খবরই পাচ্ছি। জওয়ানের মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং বিএসএফ এবং পাক সেনার মধ্যে কথার খবর পাওয়া যাচ্ছে। আমাদের দুই সহকর্মী এই মুহূর্তে ইনফ্যাক্ট সিজার, জ্যোতির্ময় এবং তুষার একেবারে ওই দুর্গম এলাকায় পৌঁছে গিয়েছে, এই অকুস্থলে পৌঁছে গিয়েছে। প্রত্যেক মুহূর্তের আপডেট, সব খবর সবার আগে আমরা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছি, তাই অবশ্যই নজর রাখবেন TV9 বাংলায়। স্পেশাল 9 আজকের মতো শেষ করছি, সঙ্গে থাকবেন।